হামাস কি গাজার জঙ্গি সংগঠন? কেন ফিলিস্তিনিরা আজও এই হামাসকে তাদের জন্য অপরিহার্য মনে করে? সাম্প্রতিক একটা সমীক্ষাতে 72% ফিলিস্তিনি জনগণ তারা মত দিয়েছে এই বলে যে হামাসের হাতে বন্দুক থাকুক, হামাস যেন কোনোভাবেই তাদের অস্ত্র পরিত্যাগ না করে, কারণ হামাসের হাতে বন্দুক তাদের ভরসা। অথচ ইসরায়েল গত কয়েক বছর ধরে এই হামাসকে নির্মূল করার অজুহাতেই গোটা গাজা ভূমি জুড়ে গণহত্যা চালিয়ে আসছে এবং 1 লক্ষেরও কাছাকাছি মানুষকে ইতিমধ্যে ইসরায়েল খুন করেছে। তারপরেও যে হামাসের নাম করে সাধারণ গাজাবাসীরা প্রতিদিন খুন হচ্ছে, সেই হামাসকেই বাঁচিয়ে রাখতে চায় সাধারণ ফিলিস্তিনি জনগণ। 1% না 2% না, 72% ফিলিস্তিনি মানুষ তারা জোরদার মত দিয়েছে যে হামাসকে তাদের দরকার, শুধু দরকারই না, হামাসের হাতে বন্দুক থাকুক, তারা তাদের হয়ে লড়াই করুক। সামনেই নভেম্বর মাস, এই নভেম্বর মাস ভোটের মাস। আমেরিকায় মিড টার্ম নির্বাচন, ইসরায়েলে নির্বাচন, এবং এই নভেম্বর মাসেই প্যালেস্টাইনে 20 বছর পর সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই নভেম্বর মাসে ফিলিস্তিনে হতে যাওয়া নির্বাচনে হামাস প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আগে থেকেই খুব জোর দিয়ে বলা যায় এই নির্বাচনে হামাস বিপুল মার্জিনে জয়ী হবে এবং 20 বছর পর ফিলিস্তিনের মাটিতে প্রথমবারের মতো হামাসের হাত ধরে একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে সত্যি যদি হামাস জয়ী হয়, তাহলে ইরান এবং ইসলামিক নেটো, যে ইসলামিক নেটোতে ইতিমধ্যেই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তারা স্বাক্ষর করেছে, এবং আশা করা যায় নভেম্বর মাসের আগেই মিশর এবং কাতার, এই শক্তিশালী 2 মুসলিম রাষ্ট্র, তারাও ইসলামিক নেটোর সদস্য হবে। তাহলে ইরান এবং এই ইসলামিক নেটো তারা কি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার কাজে হামাসকে সাহায্য করবে? হামাস এবং ইরান এবং ইসলামিক নেটো সকল মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে যে স্বপ্ন আজও অধারা, এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বভৌম করার কাজ, সেই কাজ কি নভেম্বর মাসে আমরা দেখতে পারবো? ধ্বংস হতে যাওয়া গাজা ভূমিতে আজও এই হামাস তারা প্রাণকে বাজি রেখে ইসরায়েলি সেনার সঙ্গে লড়াই করে যাচ্ছে আপ্রাণ, এবং ফিলিস্তিনি জনতা তারাও আজও এই হামাসের সঙ্গেই দাঁড়িয়ে আছে, ঐক্যবদ্ধভাবে লড়াই চালাচ্ছে। এবং এতদিন এই হামাস যারা একটি মিলিটারি অর্গানাইজেশন ছিল, একটি রেজিস্ট্যান্স গ্রুপ ছিল, ইসরায়েলের দখলদার থেকে গাজা ভূমিকে মুক্ত করার লড়াই করছিল, সেই হামাস এখন তারা মিলিটারি অর্গানাইজেশন থেকে একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে যাচ্ছে। আর যদি সাফল্যের সঙ্গে এই হামাস সরকার তৈরি করতে পারে ফিলিস্তিনের মাটিতে, তাহলে হামাসের যারা যোদ্ধা তারাই আগামী দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সৈন্যবাহিনী হিসেবে স্বীকৃতি লাভ করবে, এবং হামাসের যারা নেতৃত্ব, যারা কর্মকর্তা, তারাই আগামী দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রীয় পরিচালক হবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি হামাস সংগঠনের বর্তমান অবস্থা, তাদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক, এবং ফিলিস্তিনকে স্বাধীন করার ক্ষেত্রে এই হামাস সংগঠনের ভূমিকা কতটা হতে পারে তা আজকে বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি আমাদের দর্শক মণ্ডলীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই খবরের জন্য যে পদাতিক আজ 5 লক্ষ সাবস্ক্রাইবার পেতে চলেছে। আপনাদের সীমাহীন ভালোবাসা আমরা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, দোয়া পেয়েছি। আমরা গত সেপ্টেম্বর মাসের 22 তারিখে এই যাত্রা শুরু করেছিলাম। 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই আপনারা 2 হাত ভরে আমাদের দিয়েছেন ভালোবাসা, তার জন্য সত্যিই আমরা আপ্লুত। আগামী দিনেও আমরা আপনাদের কাছ থেকে এভাবেই ভালোবাসা, দোয়া এবং পরামর্শ পাবো, সেই প্রত্যাশা রাখছি। চলুন আজকের এই আলোচনা শুরু করি। আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। শুরুতেই যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব, ফিলিস্তিনি সাধারণ জনগণ তারা কোনোভাবেই চায় না যে হামাস তাদের অস্ত্র পরিত্যাগ করুক, অথচ ডোনাল্ড ট্রাম্প চায়, অথচ বেঞ্জামিন নেতানিয়াহু চায় যে হামাসের হাতে যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, যে অস্ত্র দিয়ে তারা আইডিএফ এর বিরুদ্ধে যুদ্ধ করে, সেই অস্ত্র পরিত্যাগ করুক।
ডোনাল্ড ট্রাম্পের তৈরি বোর্ড অফ পিসের কাছে। সেই নির্দেশ ডোনাল্ড ট্রাম্প জোরালো ভাষায় দিয়েছিল, কিন্তু হামাস সে কথা মানেনি। হামাস দাবি করেছে যে আমরা অস্ত্র ততদিন পরিত্যাগ করব না যতদিন আইডিএফ সেনারা গাজা ভূমি থেকে পিছনে হটছে। একদিকে আইডিএফ তারা আকাশ থেকে বোমা বর্ষণ করবে, সাধারণ গাজাবাসীকে খুনও করবে, আর হামাস তারা বন্দুক ছেড়ে দেবে, এটা হতে পারে না। ঠিক একইভাবে হামাসের যারা সদস্য, রাজনৈতিক কর্মকর্তা, যারা এই মুহূর্তে কাতারের দোহা এবং তুরস্কের আঙ্কারাতে অফিস চালাচ্ছে এবং সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে রাজনৈতিকভাবে, তারাও মনে করে যে তারা কোনোভাবেই অস্ত্র পরিত্যাগ করবে না। এবং এই প্রেক্ষিতে আমরা যে কথা উল্লেখ করেছি, আগস্ট মাসের 12 তারিখে একটি সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যে সমীক্ষা চালানো হয়েছে গোটা ফিলিস্তিন জুড়ে, গাজা, ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেমে। সেখানে সামগ্রিকভাবে যে ফল হাতে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে 72% ফিলিস্তিনি জনগণ তারা প্রত্যেকে জোরালো দাবি জানিয়েছে যে হামাস যেন কোনোভাবেই তাদের অস্ত্র ছেড়ে না দেয়, অস্ত্র পরিত্যাগ না করে, কারণ ওই অস্ত্রই তাদের বেঁচে থাকার সম্বল, তাদের বেঁচে থাকার রসদ। আমরা এটা বোঝার চেষ্টা করি কেন ফিলিস্তিনিরা আজও হামাসকে তাদের নয়নের মণি করে আগলে রেখেছে। সহজ উদাহরণ এই, আপনারা দেখছেন ওয়েস্ট ব্যাংকের মানচিত্র, এটি গোটা ফিলিস্তিন রাষ্ট্রকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এখন 3টে অংশে অলরেডি বিভক্ত হয়ে গেছে। আপনারা দেখছেন এটা ওয়েস্ট ব্যাংক, এই পাশে দেখছেন আপনারা সেই গাজা ভূমি, যে গাজা ভূমিতে বোমা বর্ষণ চলছে, আর এই মাঝখানে ছোট্ট করে একটি অংশ রয়েছে, এটি হলো জেরুজালেম। জেরুজালেম এই বৃহত্তর ওয়েস্ট ব্যাংক এলাকা থেকে এখন ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আমরা জানি যে এই গাজা ভূমিতেই হামাস সংগঠন তারা অবস্থান করে, আর এই ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনির হয়ে লড়াই করবার মতো কোনো সক্রিয় শক্তিশালী কোনো গোষ্ঠী নাই। ফলে ইসরায়েল যখন একমাত্র লক্ষ্য জমি চুরি করা এবং ফিলিস্তিনের মাটিতে একটি বৃহৎ ইসরায়েল রাষ্ট্র গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়ে প্রতিদিন ইসরায়েলের মিলিটারিরা তারা এই ফিলিস্তিনিদের মাটি, জমি, কৃষি জমি দখল করছে। এই গোটা অঞ্চল যেটা আপনারা ম্যাপে দেখছেন, এই ম্যাপ কিন্তু আর বর্তমানে অস্তিত্ব নেই। এই ম্যাপের অধিকাংশ জায়গায় ইসরায়েলি সেটলাররা দখল করে নিয়েছে। এর প্রত্যেকটি অঞ্চলে অসংখ্য কলোনি গড়ে তুলেছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিনি পরিবার বসবাস করে। সেই সমস্ত এলাকায় ঢুকে পড়ে তাদের বাড়িঘর ভেঙে দিয়ে, তাদের বাড়িঘর দখল করে ইসরায়েল তাদের মিলিটারি ক্যাম্প তৈরি করছে এবং প্রতিদিন নিয়ম করে নতুন নতুন এলাকা দখল করে এই ফিলিস্তিনিবাসীকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। খুন, গুম, নিত্য নৈমিত্তিক ঘটনা। সুস্থ যুবক, ফুটবল খেলার মতো যে যুবক, তাকে ধরে পা ভেঙে দেওয়া হয়, কখনো বুকে গুলি মেরে দেওয়া হয়, এমনকি মধ্যরাতে বাড়িতে ঢুকে বাড়ির মালিককে গাড়ির হুডে বেঁধে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং 3 দিন পর তাকে যখন ফিরিয়ে আনা হচ্ছে তার গোটা দেহে ক্ষত। তাকে গাছে বেঁধে রেখে তার বাড়িকে পুড়িয়ে দিয়ে আবার তাকে বন্দি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সীমাহীন পাশবিকতা প্রদর্শন করছে ইসরায়েলি সৈন্যরা এই গোটা ওয়েস্ট ব্যাংক জুড়ে। এমনকি আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সেই আমেরিকার সরকারও ইসরায়েলকে বলছে ক্ষমা চাইতে এই এলাকায় বর্বর অভিযান চালাবার জন্য। আপনারা দেখেছেন আমেরিকার কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ রো খান্না, তিনি এই ওয়েস্ট ব্যাংকে বেড়াতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি কি অমানবিক অত্যাচার চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এখন মূল যে আলোচনা, এই অত্যাচার প্রতিদিন যে করতে পারছে ইসরায়েলি আইডিএফ সেনারা, তার একমাত্র কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স গ্রুপ নাই যে আইডিএফ সেনার বিরুদ্ধে বন্দুক ধারণ করবে, তাদের সঙ্গে লড়াই করবে। কিন্তু এই গাজা ভূমিতে একথা সত্য, 2023 সালের পর থেকে একটা সাজানো গোছানো সুন্দর একটা জনবসতিকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েলি আইডিএফ সেনা। সেটা কিভাবে করেছে? আকাশ থেকে নিরন্তর বোমা বর্ষণ করেছে এবং এই যে সীমানা এলাকা, এখনো প্রতিদিন হিংসার ঘটনা ঘটছে, কিন্তু গাজার এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আইডিএফ সেনা ঢুকে পড়ে খুন করছে। কখনো সখনো কিঞ্চিত এই এলাকাগুলোতে ঢুকে পড়ে খুন করে তারা পালিয়ে যাচ্ছে আইডিএফ সেনারা। কিন্তু যেখানে এই ফিলিস্তিনি জনতারা বাস করে, এই গাজার যে সমস্ত এলাকাগুলোতে টেন্ট রয়েছে, তার ভেতরে ঢুকে আক্রমণ চালানো বা স্থায়ী কলোনি তৈরি করা, এই রকম কোনো কাজ আজও সাহস করে না ইসরায়েলি বর্বর গণহত্যাকারী আইডিএফ সেনারা। তার একমাত্র কারণ গাজা ভূমির মাটির তলে
অসংখ্য সুড়ঙ্গ আছে, অসংখ্য সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভিতরে রীতিমতো শহর আছে যেখানে হাজার হাজার এই হামাসের সৈন্যরা, যোদ্ধারা তারা বসবাস করে। এবং এও অনেকে মনে করে এই সমুদ্র এলাকাতে ইসরায়েল শক্তিশালী নৌ অবরোধ চালাচ্ছে, কিন্তু এই জলের মধ্য দিয়ে কোনো না কোনো পথ দিয়ে এই হামাসের সদস্যরা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে। এদিক দিয়ে বেরোবার কোনো পথ নেই, চারিদিকে পথ বন্ধ, অথচ হামাসের হাতে অস্ত্র পৌঁছে যায় এবং হামাসের সদস্যরা সারা পৃথিবী ভ্রমণ করে। এ এক রহস্য। যেহেতু হামাসের রীতিমতো সুড়ঙ্গ কেটে এই গোটা এলাকাতে অবস্থান করছে, তাই ইসরায়েলি সেনারা এই সমস্ত এলাকায় পদব্রজে গিয়ে স্থল অভিযান চালিয়ে যুদ্ধ করার আজও সাহস করে না। এখান থেকে একটি কথা স্পষ্ট বলা যায়, কারণ তাদের সামনে মুখোমুখি বন্দুক ধরে লড়াই করা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো একটা সংগঠন বিরাজ করে আজও এই গাজা ভূমিতে। অথচ ওয়েস্ট ব্যাংকে তারা দখল করতে করতে মাত্র 30% এলাকা বাকি রয়েছে দখল হতে। প্রায় ওয়েস্ট ব্যাংকের অধিকাংশ অঞ্চলই এই মুহূর্তে দখল করে নিয়েছে ইসরায়েল, এবং যে সমস্ত ফিলিস্তিনি পরিবার বাস করে তারা কৃতদাসের পর্যায়ে চলে এসেছে। তাদের বাড়িতে জলের লাইনে জল দেওয়া হয় না, যে কোনো সময় বাড়িতে ঢুকে মারধর করা হয়, তাদের বাড়ির সম্পত্তিগুলোকে ভাঙচুর করা হয়। এবং ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনি চাষিরা যে সমস্ত ফসল ফলায় সেই ফসল কেটে নিয়ে চলে যায় ইসরায়েলিরা। তাদের জান মালের কোনো নিরাপত্তা নেই। যারা ফিলিস্তিনি ব্যবসায়ী তাদেরকে পণ্য বিক্রি ক্ষেত্রে অসংখ্য কড়াকড়ি রয়েছে, রাষ্ট্রীয় নিয়ম রয়েছে, তাই সমস্ত দিক থেকে শোষণের কাজ চালাচ্ছে এই ওয়েস্ট ব্যাংকের উপরে ইসরায়েলি আইডিএফ সেনা। তাই হামাসকে এই ওয়েস্ট ব্যাংকের মানুষও মনে করে অপরিহার্য, জেরুজালেমের সাধারণ মানুষ তারাও মনে করে অপরিহার্য। যে হামাস শুধু গাজায় আছে বলে গাজার ফিলিস্তিনি জনতা সমর্থন করে এমন নয়, সমগ্র ফিলিস্তিনবাসী তাদের একটা বড় অংশ হামাসকে তাদের জন্য বেঁচে থাকার জন্য, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সংগঠন বলে মনে করে। চলুন এবার আমরা দেখি হামাস যা এতদিন রেজিস্ট্যান্স গ্রুপ হিসেবে কাজ করে আসছিল, তারা কিভাবে আগামী দিনে ফিলিস্তিনে একটি পুরোদস্তুর রাজনৈতিক সংগঠনে রূপান্তর হতে যাচ্ছে। নভেম্বর মাসের কথা আমরা জানিয়েছি আপনাদেরকে যে নভেম্বর মাসের নির্বাচন হতে চলেছে, সেই কথাই ছেপেছে আনাদোলু সংবাদপত্র। আনাদোলু লিখছে, হামাস সেজ ইট উইল টেক পার্ট ইন প্যালেস্টিনিয়ান ইলেকশন আন্ডার ব্রডেস্ট পসিবল কোয়ালিশন। এই নভেম্বর মাসের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে হামাস অংশগ্রহণ করছে। আর হামাসের নেতৃত্বের দায়িত্ব পেয়েছে এই মুহূর্তে খলিল আল হায়া। খলিল আল হায়ার নেতৃত্বে এই হামাস সংগঠন তারা ফিলিস্তিনিতে তাদের ভাবাদর্শের কাছাকাছি অন্যান্য যতগুলি সংগঠন আছে তাদের সঙ্গে একটা জোট, মহা জোট তৈরি করবার চেষ্টা করছে। সেই জোট নভেম্বর মাসে ফিলিস্তিনে যে অপর শক্তিশালী রাজনৈতিক দল আছে যার নাম ফাতাহ, যে ফাতাহ দলের নেতা হলেন মেহমুদ আব্বাস, সেই ফাতাহ দলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে হামাস। নভেম্বর মাসে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। প্রথমটি হলো পিএ নির্বাচন, অর্থাৎ প্যালেস্টিনিয়ান অথরিটির নির্বাচন। এই প্যালেস্টিনিয়ান অথরিটি নির্বাচন মানে হচ্ছে দেশের সরকার তৈরি নির্বাচন, যার মাধ্যমে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হবে। দেশের মানুষ তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে পাঠাবে সরকার গড়ার জন্য। সেই সরকার ফিলিস্তিনের দৈনন্দিন যে কাজকর্ম, পুলিশ প্রশাসন, শাসন কাঠামো সমস্ত কিছু দেখভাল করবে। দ্বিতীয় যে নির্বাচন হবে 20 দিন পর, সেই নির্বাচন হচ্ছে পিএলও নির্বাচন। পিএলও অর্থাৎ প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ইউনিক ভোট। পৃথিবীতে আর কোনো দেশে এইরকম কোনো সংগঠন নাই, কিন্তু প্যালেস্টাইনের ক্ষেত্রে ইউনিক একটা বিষয় রয়েছে। অন্য দেশের সরকার, যেটা আমরা বললাম এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নির্বাচিত সরকার তারাই দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বিষয়টায় সমস্ত কার্যাদি সম্পন্ন করে। প্যালেস্টাইনের ক্ষেত্রে একটা সেপারেট বডি রয়েছে যেটাকে বলা হয় পিএলও। এই পিএলও পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক রক্ষা করে, যার এতদিন ধরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেহমুদ আব্বাস। সেই মেহমুদ আব্বাসের দিন এবার ফুরিয়ে এলো। সম্ভাবনা এই যে হামাস এই নির্বাচনেও লড়বে
এবং হামাস এই ভোটে জয়ী হবে। জয়ী হলে পরে এতদিন এই মেহমুদ আব্বাস, যাকে অনেকেই মনে করে যে ইসরায়েলকে খুশি করবার জন্য এমন অসংখ্য কাজ করে যে কাজের কারণে ফিলিস্তিনি জনতা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি বহাল তবিয়তে চেয়ার ধরে আছেন দীর্ঘকাল ধরে। মেহমুদ আব্বাস তিনি পিএলওর হেড হয়ে আছেন, অথচ প্রতিদিন একটু একটু করে ওয়েস্ট ব্যাংক ফুরিয়ে গেল, ইসরায়েলরা পুরো দখল করে নিল, কিন্তু তিনি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। তাই তার বিরুদ্ধে যেহেতু ওয়েস্ট ব্যাংকের মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে, এই নির্বাচনে তিনি জয়ী হবেন না। খুব স্পষ্ট অনুমান যে হামাসের কোনো প্রতিনিধি এই পিএলও ভোটে জয়ী হবেন। তাই একদিকে পিএ নির্বাচনে দেশের সরকারের ক্ষেত্রে হামাস জয়ী হচ্ছে, দ্বিতীয়ত পিএলও নির্বাচনের ক্ষেত্রে এখানেও হামাসের প্রতিনিধি বিজয়ী হবে। দুই ক্ষেত্রে হামাস জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আবার অনেকেরই এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে, আদৌ কি ভোট হবে? প্যালেস্টাইনে ভোট হওয়া সম্ভব? কারণ সেখানে তো গণহত্যা চলছে, মানুষ খাবার নেই, একেবারে সীমাহীন অরাজকতা বিরাজ করছে। কিন্তু আপনাদের আমরা আশ্বস্ত করছি এই বলে যে প্যালেস্টাইনে নির্বাচন হবে, হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কেন? এক নম্বর কারণ হচ্ছে ইউরোপ মহাদেশ নিজেই দায়িত্ব নিয়েছে এই নির্বাচন করার। ইউরোপের 27টি রাষ্ট্রের মধ্যে 16টি রাষ্ট্র ইতিমধ্যেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা জোরদার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে দাঁড়িয়ে থেকে প্যালেস্টাইনের মাটিতে নির্বাচন করতে হবে। এক। দুই নম্বর হচ্ছে আরব লীগ, আরব রাষ্ট্রগুলির যে লীগ রয়েছে সেই লীগ চাইছে এখন যে কোনো মূল্যে ফিলিস্তিনের নির্বাচন হোক। নির্বাচন না হলে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এনে দেওয়া সম্ভব না। তাই কূটনৈতিক সম্পর্ককে ভালো করতে গেলে প্রথমেই দরকার নির্বাচন। তাই আরব লীগের রাষ্ট্রগুলো প্রাণপণ চাইছে ফিলিস্তিনের মাটিতে ভোট হোক। তৃতীয়ত, এখনো দুর্বল হলেও ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘ তারাও এই ভোটকে পর্যবেক্ষণ করছে। এখনো পর্যন্ত যে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করা, রাষ্ট্রসংঘগুলো সেই কাজ আজও করে আসছে। আর এই কাজ করে বলেই ইসরায়েল রাষ্ট্রসংঘকে সব রকম আক্রমণ করে। রাষ্ট্রসংঘের অবজারভেশনে এই ভোট অনুষ্ঠিত হবে। চতুর্থ যে এন্টিটি যারা চাইছে এখানে ভোট হোক এবং ভোট করতেই হবে, তারা হলো ইন্টারন্যাশনাল ডোনার্স অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনিদেরকে যারা সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণের সাহায্য, মানবিক সাহায্য পাঠায়, সেই ডোনার অ্যাসোসিয়েশন তারাও চাইছে যে ফিলিস্তিনে নির্বাচন হোক। রাষ্ট্র তৈরি করার আগে এটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই আমরা এখনো পর্যন্ত পূর্ণ আস্থা রাখছি এই বিষয়ের উপরে। ফিলিস্তিনের মানুষ গণহত্যার শিকার হচ্ছেন, তাদের বাড়িঘর দখল হয়ে যাচ্ছে সত্য, কিন্তু এই খারাপ থেকেই নির্বাচন হবে, আর নির্বাচনের পরে অবস্থা একটু হলেও পরিবর্তন হতে শুরু করবে। ফিলিস্তিনে যে নবনির্বাচিত সরকার তৈরি হবে, সেই সরকারের সঙ্গে ইসলামিক নেটোর এই দেশগুলি একাধিক কোঅপারেশন ডিল সাইন করার মধ্য দিয়ে এই ফিলিস্তিনকে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এর সম্ভাবনা আছে। কারণ আমরা জানি গত 11ই আগস্ট থেকে 13ই আগস্ট 3 দিন ধরে টানা আঙ্কারাতে গিয়েছিলেন ফিলিস্তিনের পিএলওর হেড মেহমুদ আব্বাস। এই মেহমুদ আব্বাসের সঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগানের 3 দিন মিটিং হয়েছে। এই যে মিটিং, এখান থেকে একটা বার্তা খুব স্পষ্ট, ফিলিস্তিনের জন্য নতুন করে এখন এই ইসলামিক নেটো কাজ করতে চাইছে। কেন করতে চাইছে? তার বড় কারণ আছে, এর রাজনৈতিক তাগিদও রয়েছে। কারণ ইতিমধ্যেই ইরান তারা আমেরিকাকে যুদ্ধে হারানোর মধ্য দিয়ে গোটা মুসলিম উম্মার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, তারা নায়ক হয়ে উঠেছে। কিন্তু সৌদি আরব তারা এতদিন ধরে যে নীতি অনুসরণ করে আসছে, সেই নীতির কারণেই মানুষের কাছে ইতিমধ্যে ভিলেন প্রমাণিত হয়েছে। তাই তারা যদি এখন আবারও মুসলিম বিশ্বের কাছে নায়ক হয়ে উঠতে চায়, তাহলে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র তৈরি করার কাজে তাদের অবদান রাখা অত্যন্ত জরুরি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে ফিলিস্তিনে এই নির্বাচন হবার পর যারাই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের সঙ্গে ইসলামিক নেটো একটি শক্তিশালী জোট তারা গড়ে তুলবে। এমনকি
এটাও হতে পারে যে ফিলিস্তিনকেও সরাসরি ইসলামিক নেটোর সদস্য হিসাবে গ্রহণ করা হলো, এবং এর মধ্য দিয়ে আগামী দিনে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস যাতে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় তার জন্য দায়িত্বভার গ্রহণ করলো এই ইসলামিক নেটো, এটাও হতে পারে, তার সম্ভাবনাও প্রবল। এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ক্লু দিতে পারি যে ইতিমধ্যেই আপনারা জানেন যে ফিলিস্তিনকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সাম্প্রতিক সময়ে। এতদিন ধরে কাতারের রাজধানী দোহাতে হামাসের সদর দপ্তর ছিল। এই সদর দপ্তর কিন্তু এখন শুধুমাত্র দোহাতে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময়ে তুরস্কের রাজধানী আঙ্কারাতে হামাসের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে জোরদার রাজনৈতিক কাজকর্ম চলছে এবং সেটা রিসেপ তাইব এরদোয়ানের নেতৃত্বে, তার পরামর্শে ইন্ধনই হচ্ছে। তাই সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো তাদেরও একটা বড়সড় দায় রয়েছে যে তাদের সদিচ্ছা আছে ফিলিস্তিনকে স্বাধীন করবার, সেটা প্রমাণ করবার। বর্তমানে সৌদি আরবকে ইসলামিক নেটো আরো একবার পরীক্ষার সামনে। সত্যি সত্যি সৌদি আরব মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য তারা কতখানি দায়বদ্ধ তা প্রমাণ করবার আরো একটি বড় পরীক্ষা সামনে এসেছে, এবং এই পরীক্ষায় এবার সৌদি আরবের সফল হওয়ার সম্ভাবনা প্রবল। একদিকে আমেরিকা পরাস্ত হয়েছে, অপরদিকে ইউরোপে বড় সড়ো পরিবর্তন এসেছে। ইউরোপের সাধারণ মানুষ তারা চাইছে যে ফিলিস্তিনের জনতা অত্যাচারের শেষ সময় এসে দাঁড়িয়েছে, তাদেরকে স্বাধীন করবার সময় এসেছে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস হামাসকে সামনে রেখেই ফিলিস্তিন স্বাধীন হবে এবং এই স্বাধীনতায় বিশ্ব মানবতা এগিয়ে আসবে এবং মুসলিম নেটোর অন্য কোনো পথ খোলা নেই ফিলিস্তিনকে স্বাধীন করবার কাজে এগিয়ে আসা ছাড়া। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য।